নমস্কার। আজ একটি ঐতিহাসিক দিন। বহরমপুরের বুকে আজকের এই দিনটি এত বড়ভাবে আমার যতটুকু মনে হচ্ছে প্রথম এইভাবে একটা স্মরণ করা হচ্ছে। হয়তো ছোট ছোটভাবে বিভিন্নভাবে করেছেন আমাকে আগে। আসলে বেশ কয়েকটি সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন, কিন্তু গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি যে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলনের ত্রিধারা আমরা মোটামুটি এরকম একটা নামকরণ করার চেষ্টা করেছি। 21শে ফেব্রুয়ারি ঢাকা, 19শে মে বরাক এবং 1 নভেম্বর মানভূমির যে ভাষা আন্দোলন, বিভিন্ন সংগঠন তাদের মতো করে দীর্ঘদিন কাজ করে চলেছে। এটা এখন আমাদের ভাবতেও ভালো লাগে যে আগের থেকে হয়তো কিছুটা সচেতনতা বেড়েছে এবং তার জন্য বেশ কয়েকটি সংগঠনের ভূমিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ। আমরা আশা করব যে আগামী দিনেও সেই সকল সংগঠন তাদের যে সাংগঠনিক স্বাতন্ত্র্যতা আছে সেগুলো থাকুক, কিন্তু অন্তত এই ক্ষেত্রে আমরা সেটা হলেও মিলিতভাবে আমরা কাজ করতে পারি। তো আমরা অনুষ্ঠান যত এগোবে আস্তে আস্তে আমরা আমাদের আলোচনা কথা বিভিন্নভাবে এগোবো, সবার সঙ্গে পরিচয় করবো। আজকে অনুষ্ঠানের শুরুটা আমরা এইভাবে সাজিয়েছি যে প্রথমে উদ্বোধনী সঙ্গীত অংশগ্রহণ করবেন রাইসের সদস্যরা, তারপরে প্রদীপ প্রজ্বলন এবং ধীরে ধীরে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তব্যের মাধ্যম দিয়ে একটু করে এগোবো। অনুষ্ঠানের শুরুতে আমি পাঠ্যকে সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা জানাই হঠাৎ এই অনুষ্ঠানে আপনাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য। আমরা আমাদের প্রথম নিবেদনে যাচ্ছি।
আসলে এই গানটা দিয়েই কাজল মেশমাসের কাছ থেকে আমার শোনা, দীর্ঘদিন ধরে কাজল মেশমাসের সঙ্গে বিভিন্ন গল্প, ইন্টারভিউ, বিভিন্ন কাজ করতে করতে এই গানের গুরুত্ব, এই গান কিভাবে তখন এসেছিল সব শোনা, সেই সময়গুলো মনে পড়ে যাচ্ছিল। আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের দিনটাকে একটু স্মরণ করতে চাই। প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন মানভূম যে ভাষা আন্দোলন, তার যে 1000 জন মানুষ পদযাত্রা করেছিলেন, তো প্রথম টিমের যিনি লিডার ছিলেন মাননীয় কাজল সেন, উনি আমাদের মধ্যে আছেন। উনি প্রদীপ জ্বালিয়ে সেই সব মানুষদের আজকে সম্মান প্রদর্শন করবেন। সঙ্গে থাকবেন আমাদের সকলের প্রিয় নির্মল জেঠু, নির্মল সরকার এবং অমৃত গুপ্ত মহাশয়। আমি আমাদের ছেলে মেয়েদের বলবো, তোমরা একটু সাহায্য করো ওনাদেরকে প্রদীপটা জ্বালাতে। তুলতে ভগবান করেছি একদম আছে। হাতে সরিয়ে হ্যাঁ আপনার হাত বাড়িয়ে হবে না তো? সকলের করতা ধন্যবাদ। এবার আমরা একটু আমাদের যে 3 জন অতিথি আছেন তাদের একটু বরণ করে নেব। আমি আমার ছেলেমেয়েদের বলবো আপনারা একটু সাহায্য করবেন। আমরা একে একে বরণ করে নিচ্ছি মানভূম ভাষা আন্দোলনের সৈনিক মাননীয় শ্রী কাজল সেন, বিশিষ্ট সমাজকর্মী এবং সূর্য সেনার প্রাণপুরুষ নির্মল সরকার এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সাংগঠনিক অমৃত গুপ্ত মহাশয়কে
আসলে সংগঠনের মেয়েদের দাবি যে মানে সম্পাদক সভাপতিকেও করা হবে, এটা সিলেবাসে ছিল না। আমরা এরপরে দুটি সংগঠন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা আজকে মঞ্চে কাজল বাবুকে একটু তারা সম্মাননা জানাতে চান। আমরা সেই কাজটা ছোট্ট করে সেরে নিয়ে আগে। আমি প্রথমেই আমাদের মধ্যে আছেন বাংলা পক্ষের পক্ষ থেকে অরিন্দম এবং মনোজিৎ দা দুজনেই আছেন। আমি তাদেরকে বলবো আপনারা একটু মঞ্চে আসবেন। যে সমস্ত সাংস্কৃতিক দলরা আছেন মানে যারা সঙ্গীত পরিবেশন করবেন তারা একটুখানি মঞ্চে ডান দিকে এসে একটুখানি দেখা করুন। একজন আর কি, একজন যাদের লিডিং মানে পার্টে আছেন আর কি, যে পরিচালনা করবেন সে একটু এসে দেখা করুন। এখানে সৌরভের সাথে আপনাদের স্কেলটা ঠিক করে নেওয়া হবে। কি বলুন? মঞ্চে এখন কাজল সেন মহাশয়কে বরণ করে দিচ্ছেন বাংলা পক্ষের পক্ষ থেকে অরিন্দম চন্দ্র এবং মনোজিৎ। আপনাদের সকলকে অনুরোধ করবো কবিতা লিখে। ধন্যবাদ আপনাদেরকে। আর মাননীয় কুণাল কান্তি দে মহাশয় ওনাদের একটি সংগঠন আছেন, আমাকে সকালবেলায় জানিয়েছেন যে ওনারা সংবর্ধিত করতে চান একটু কাজল বাবুকে। আমি দুজনকে দেখতে হচ্ছে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মুজাফফর হোসেন, মুজাফফর দা আপনি একটু মঞ্চে আসবেন। আর ব্রিহির দীপক দা, আমি দীপক দা এসছেন এতক্ষণে, দীপক দা আপনি একটু মঞ্চে চলে আসবেন। আমাদের দুটো চেয়ার আপনাদের জন্য রাখা আছে, আপনারা যদি অনুগ্রহ করে একটু আসেন। মুজাফফর দা এবং দীপক দা, আসলে এরা এত কাছের মানুষ না, দীপক বিশ্বাস, মুজাফফর হোসেন এরকম বলতে কেমন লাগে? হ্যাঁ, কুণাল দা আসুন।
আমাকে বলো জয়দেব বাবু ওরাই আছেন এখানে। জয়দেব বাবু এসছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক। এখন এদিকে মঞ্চে একটু কুণাল একটু আগে একটু আমাদের অতিথি বরণটা একটু হয়ে যায়, একটু যদি অনুগ্রহ করে দেন। আমাদের মঞ্চে নতুন সংযোজন বিশিষ্ট লোকশিল্পী এবং লোকসঙ্গীত গবেষক মুজাফফর হোসেন, আপনারা সকলেই জানেন, এবং বিশিষ্ট নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব এবং সমাজকর্মী, এবং উনিও একজন লোকসঙ্গীতের মানুষ, দীপক বিশ্বাস। এখন নবীন প্রবীণ মাসিক সাহিত্য আড্ডা এই সংগঠনের পক্ষ থেকে ডক্টর জয়দেব বিশ্বাস এবং গল্পকার কুণাল কান্তি দে মহাশয়, কাজল সেন মহাশয়কে সংবর্ধিত করছে। আপনারা করতালি দিয়ে একটু ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, আমি পরে আবার কেটে নেব। গত 19শে মে আপনারা জানেন যে বদিউর রহমান সাহেব, বাংলাদেশ উদ্যোগ সভাপতি কেন্দ্রীয় কমিটির, উনি এসেছিলেন। সেদিন আমরা বরাক ভাষা যে দিবস সেটাকে একটু বিলম্বিত হলেও ওই দিনে আমরা পালন করেছিলাম। আজ মানভূম ভাষা দিবস পালন করলাম এবং প্রতিবার আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি। আগামী 21শে ফেব্রুয়ারি আমরা আশা করছি সেরকমই কাউকে একটি মানুষকে আমরা পালন করবো, আপনাদের সকলকে পাবো। এবার আমরা আস্তে আস্তে মূল অনুষ্ঠানের দিকে যাব। আমি জয়দেব বাবুকে বলবো, জয়দেব বাবু এখন, হ্যাঁ আপনি একটু, আমি পরে আবার করে নেবো প্লিজ। যার কথা শোনার জন্য আমরা এতটা পথ এলাম, আমি তো অনেকবার শুনেছি। কালকেও কিছু কিছু মানুষ আমরা শুনছিলাম সূর্য সেনের ঘরে। তো আজকে আর সকলের জন্য সেই মানুষটির কথা আগে প্রথমে হোক। এই 90 বছর বয়সেও একটু রুটিন, কাল থেকে আজকে রুটিনটা একটু বলি। সকালবেলা এমনি গত দুদিন ধরে পুরুলিয়া থেকে আগে এসে বিভিন্ন অনুষ্ঠান, একাডেমিতে হোক, টাকিতে হোক, বিভিন্ন অনুষ্ঠানে উনি ব্যস্ত ছিলেন সারাদিন। কালকে 12টায় আমাদের শিয়ালদা স্টেশনে দেখা করার কথা, তো আমার আগেই চলে এসেছেন উনি। একটা লেখা দেখবেন আমি লিখে দিয়েছিলাম যে পিঠে ব্যাগ একটা থাকে এবং সেই ঠিক সেইভাবে সেই মানুষটি ধীর মানে পায়ে আস্তে আস্তে দেখছি এগিয়ে আসছেন আমার দিকে। 90 বছরের একটি মানুষ সারা ট্রেন বিভিন্ন বিষয়, বই, লেখা নিয়ে আলোচনা করতে করতে এলেন। নেমে এক কাপ চা, কফি নিয়ে গেছিল বিপাশাদি, একটু খেয়েই তারপরেই আমরা আবার বেরিয়ে পড়লাম। ব্রিহি গেলাম, দীপকদা ছিলেন, সাদর আমাদের ডাকলেন, তারপরে নির্মল কাকু ছিলেন। সেখানেও আমরা 8টা সাড়ে 8টা পর্যন্ত আড্ডা, গল্প, ভাষা আন্দোলনের বিভিন্ন কথা। তারপরে বহরমপুর হেঁটে হেঁটে দেখতে বেরোলাম। রাত্রেবেলায় উনি সারাদিনে 2টি রুটি খান, সকালে একটি, রাত্রে একটি, ব্যাস। রাত্রে একটি রুটি খাওয়ার পর তারপর উনি বই নিয়ে বসলেন, লিখতে বসলেন, 12টায় শুতে গেছেন। সকালবেলা উঠেই আবার ডাক, আমরা বেরিয়ে পড়লাম হাঁটতে গঙ্গার ওপার। ঘুরে টুরে যখন ফিরে এলাম 10টা বাজে। উনি বসে গেলেন ওনার লেখালেখি নিয়ে, আমি বেরিয়ে এলাম, সদনে এলাম। দুপুরে খেয়ে আবার একটু বিশ্রাম নিই, আবার এখানে। এটা ওনার প্রত্যেক দিনের রুটিন। আমি প্রথম দিন যখন শুটিং করতে যাই ওনার ইন্টারভিউ, তো 4:30 বেজে গেছে সকাল থেকে। তা আমরা খুব মানে একটু সংকুচিত হচ্ছে যে এত বেলা হয়ে গেছে। তো উনি বলছেন কোনো ব্যাপার না, তোমরা করো, খাওয়া তো প্রতিদিনই আছে, কাজটা প্রতিদিন থাকে না। সেদিন বুঝেছিলাম মানুষটা কেন অন্যরকম। সেই যে ঝুলে পড়েছি, এখনো ঝুলে আছি, আগামী দিনে ঝুলে থাকবো। সেই মানুষটার কথা
মাননীয় শ্রী কাজল সেন আমরা শুনব। আসুন, বসে বলবেন না দাঁড়িয়ে? নমস্কার। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? ওই প্রান্ত থেকে প্রান্ত? আচ্ছা। আজকে আমি খুব গর্বিত যে বাংলা ভাষার অন্যতম আন্দোলনের অন্যতম পীঠস্থান বহরমপুরে আপনাদের সকলের সঙ্গে মিলতে পেরেছি। আমি খরাদগ্ধ এক ফসলি বাংলার প্রত্যন্তে অবস্থিত মানভূম তথা পুরুলিয়ার জনগণের তরফ থেকে আপনাদের সাদর অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে এসেছি। আপনারা আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন। মাতৃভাষার জন্য আন্দোলনে যে 3 জায়গা থেকে আন্দোলন হয়েছে তাদের পারস্পরিক যোগাযোগটা খুব কম। সেই যোগাযোগটা আমরা চেষ্টা করছি। কল্যাণীয় পার্থ এ ব্যাপারে খুব অগ্রণী হয়ে উদ্যমী হয়ে চেষ্টা করছে এবং আপনাদের এখানে দেখছি কাজ অনেকটা এগিয়ে গেছে। এর জন্য আপনারা আমাদের অভিনন্দন গ্রহণ করুন। এই ত্রিধারা আন্দোলন যদিও বাংলাদেশে লক্ষ লক্ষ প্রাণ বিসর্জন করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, বহু নারী বহু মা বোন তাদের সবকিছু বিসর্জন দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছেন। তার জন্য বাংলাদেশ আমাদের চিরকাল নমস্য হয়ে থাকবে। আরো একটা কারণে বাংলাদেশ আমাদের নমস্য হয়ে থাকবে, সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বে আদৃত করার জন্য বিশ্বে সম্মানিত করা হয়েছে, পালিত হয়েছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার জন্য তারা বাঙালির গর্ব হয়ে থাকবে। আর আমরা সকলের খবর রাখি না, আমাদের মানভীয় প্রচার খুব কম, কিন্তু ইদানিং আমরা প্রচার শুরু করেছি ভালো করে। এই শিলচর স্টেশনে বাংলা ভাষার দাবিতে আন্দোলন করে 11 জন মারা গিয়েছিলেন গুলিতে, পুলিশের গুলিতে। তাদের মধ্যে অন্যতম ছিলেন কমলা ভট্টাচার্য। তিনি সদ্য ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন, তার মৃত্যুর পরে তার পাশ করার সার্টিফিকেট পাওয়া গেছে। তারাও বরাকের আন্দোলনকারীরাও আমাদের নমস্য। আর মানভূম কিন্তু সবচেয়ে পেছনে হলেও মানভূম সমস্ত এই ত্রিধারা বাংলা ভাষা আন্দোলনের পূর্বসূরি। অনেকেই জানেন না, 1948 থেকে শুরু হয়েছে এই আন্দোলন, 56 সালে আপাতত শেষ হয়েছে, কিন্তু বাংলা ভাষার আন্দোলন শেষ হয়নি এখনো। যতদিন না বিস্তীর্ণ অঞ্চলে বাংলাভাষী মা বোনেরা তাদের ভাষার অধিকার পাবে, মানুষজন
তাদের সাংস্কৃতিক অধিকার ফিরে পাবে, বাংলা ভাষায় সবকিছু পরিচালিত হবে, শিক্ষা, স্বাস্থ্য, সবকিছু, সামাজিক কাজকর্ম সবকিছু পরিচালিত হবে, ততদিন বাংলার দাবি শেষ হবে না, লড়াই চলবে। আমি খুব সংক্ষেপে দু এক লাইনে এর শুরুটা বলে আপনারা যেটা শুনবার জন্য আগ্রহে অপেক্ষা করছেন সেটা সম্বন্ধে যতটা জানি আমি বলবো। পার্থ অনেক কথা বলেছে আমার সম্বন্ধে, কিন্তু আমি আসলে আমাদের পূর্বসূরি যাদের কাছে আমাদের শিক্ষা, এই সংগ্রামের শিক্ষা, তারা সবাই খুব নমস্য ব্যক্তি। আমি একজন সাধারণ মশলা বাটা ভলান্টিয়ার বলতে পারি। ওই ছোটবেলা খুব অল্প বয়সে আমার মামাকে পিকেটিং করতে গিয়ে ধরেছিল পুলিশে, থানায় নিয়ে গেছিল। তো দারোগা বলছে, বাচ্চা ছেলে 12-13 বছর, এরে কেন আনছ, এরে ধরে আনছ কেন? বলে পিকেটিং করতেছিল ওই মদের দোকানে। বলে ছেড়ে দাও, এরা সব নেতাকে ওই ফাইট ফরমাস খাটটা দেয়, এরা মশলা বাটা ভলান্টিয়ার, একে ছেড়ে দাও। আমি সেই রকম একজন মশলা বাটা ভলান্টিয়ার। আমাদের নেতারা কেউ 42-এ গুলিতে প্রাণ দিয়েছে, কেউ বহু সংগ্রামের ঐতিহ্য বহন করছে। তাদের প্রণাম করে আমি আজকে এই যেহেতু এত বছর হয়ে গেছে, আমি এখনো বেঁচে আছি, সক্ষম আছি বলে আমাকে ডাকাডাকি করছে, কিন্তু আমাদের নেতারা অনেক নমস্য। আমার দলে ছিলেন 3 বারের ভজরি মাহাতো, 3 বারের এমপি মাইকেল জন, টাটা সেই বিখ্যাত সেই ইউনিয়ন লিডার মাইকেল জনকে হারিয়ে এমপি হয়েছিলেন ভজরি মাহাতো। পরে আসছি। এই দ্বিধারা আন্দোলনে আগে পটভূমিকা সামান্য ছোট্ট করে বলি। 1905 সালে ইংরেজ বঙ্গভঙ্গ করে, এইটা আপনারা সকলেই জানেন, লর্ড কার্জন। কিন্তু তার আগে এই সমস্ত মানভূমে এবং সাঁওতাল পরগনা, ছোটনাগপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অধিবাসীরা শীত দ্বারা শক্ত করে তারা লড়াই করত ইংরেজের সঙ্গে। ইংরেজ তাদের দমন করতে পারছিল না, সেই জন্য তারা নতুন পলিসি নিল যে বিভাজন করো। শুরু হলো সেখান থেকে বিভাজন, জঙ্গলমহল, কখনো বাঁকুড়ায়, কখনো মানবাজারে, এরকম ভাবে সরিয়ে ভাগ করে করে তারা এই শক্তিকে খর্ব করল। শেষ লড়াই আপনারা জানেন, সিধু কানু এদের লড়াই, নীলমণি সিং দেও, চুয়ার বিদ্রোহ, এসব আপনারা শুনেছেন। দমন করতে পারেনি তারা, পাহাড়ের আড়াল থেকে ওই তীর্থরূপ নিয়ে কখনো কখনো ঝাঁপিয়ে পড়ত, ওই বন্দুক কামান সব অস্ত্রসজ্জা নিয়ে, সমস্ত অস্ত্র সম্মান নিয়ে সৈন্য দলের বিরুদ্ধে খানিকটা আক্রমণ করে আবার পালিয়ে যেত, তাদের দমন করতে পারছিল না। সেই জন্যই ইংরেজ ওই বিভাজন নীতি আরম্ভ করে এটাকে, এই শক্তিকে ভাববার চেষ্টা করেছে। শেষ লড়াই দিয়েছিল বীরভূমে ভগমডিহির মাঠে, আপনারা ইতিহাসে পড়বেন। এরপরে লর্ড কার্জনের কথা এক কথায় বলেনি, সকলেই জানেন, আমার চেয়ে অনেক বেশি জানেন, সেই জন্য এক কথায় সেরে নি। লর্ড কার্জন বলেছিল, বাংলার অবিসংবাদী নেতা তখন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তাকে বলেছিল
partition of Bengal is a settled fact. সুরেন্দ্রনাথ বলেছিলেন, I shall unsettle the settled fact. এ কথা সকলেই জানেন। সেই সময়ে ইংরেজের বিরুদ্ধে, এই বিভাজনের বিরুদ্ধে সমস্ত বাংলা এবং বাঙালি গর্জে উঠেছিল। রবীন্দ্রনাথ তার বিখ্যাত গান, সেই আজকে যেটা দিয়ে শুরু হলো, বাংলার মাটি বাংলার জল, এই গান তার অনিন্দ সুন্দর কণ্ঠে গেয়ে রাস্তায় নেমেছিলেন। রাখি বন্ধন করে এই বিভাজন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। এবং আপনারা শুনে রাখবেন, যারা জানেন না, পুরনো লোকেরা জানেন, যে সেই দিন বাংলায় একটা অসম্ভব একটা হরতাল এবং অরন্দন হয়েছিল। সারা বাংলায় উনুন ধরেনি, কোথাও উনুনে ধোঁয়া ওঠেনি। তবু সেই আন্দোলনকে তখন একটু পিছিয়ে রাখা হলো, কারণ ইংরেজ বিতাড়নটা তখন সকলের মুখ্য উদ্দেশ্য দাঁড়িয়েছিল, যে আগে ইংরেজ বিতাড়ন হোক, তারপরে আমরা ভাষা বা অন্য প্রদেশের ব্যাপারে আমরা কমিশন গঠন করব, স্বাধীন হলে তখন আমরা করব। কিন্তু দুঃখের কথা যে স্বাধীনতা অর্জিত হওয়ার পর সারা দেশে যারা ক্ষমতাসীন ছিলেন, গান্ধীজির সমস্ত ভক্তরা, গান্ধীজির অনুচরেরা, যার জন্য সুভাষচন্দ্রকে সরে যেতে হয়েছিল, কিন্তু এরা ভারতবর্ষের জনগণের কষ্ট দেখেনি। তারা ক্ষমতার লোভে গণতন্ত্রকে অবহেলা করেছিল। দুঃখের কথা, তারা সাধারণ জনগণের করেনি, সুখ দুঃখ দেখেনি। একটু সময় নিয়ে বলছি। এ সময়ে একটা সামান্য ছোট্ট কথা, যে অশোকাগুপ্তর মা জ্যোতির্ময়ী দেবী একটা গল্প লিখেছিলেন গান্ধীজি সম্বন্ধে, এই স্বাধীনতার পরে, যে গান্ধীজি স্বর্গে গেছেন, একে একে সব আসছে। গান্ধীজি প্রত্যেক নেতাকে জিজ্ঞাসা করছে, রাজেন্দ্র প্রসাদকে, প্যাটেলকে, ভারতবর্ষে জনগণ খেয়ে পড়ে আছে তো, তারা আশ্রয় পেয়েছে তো? কেউ জবাব দিতে পারছে না। এ বলছেন কিদোয়াই জানেন, উনি খাদ্যমন্ত্রী, এ বলছেন অমুক জানেন, কেউ জবাব দিতে পারছে না। তখন জওহরলাল এলেন, একই কথা। জওহরলাল দেখছেন গান্ধীজির বুকের ভেতর দু জায়গায় রক্তক্ষরণ হচ্ছে। কি ব্যাপার? এই অশ্বিনী কুমারদের ডাকো, বাবুজি এসে। বাবুজি বললেন, ব্যস্ত হয় না, ও দুটো হবে। কিসের ক্ষত? না, একটা ক্ষত হচ্ছে যে ভারতবর্ষের জনগণকে আমি কথা দিয়েছিলাম যে তোমরা আমাকে সমর্থন করো, স্বাধীনতার পরে তোমাদের খাওয়া পড়ার দুঃখ থাকবে না, শেল্টারের দুঃখ থাকবে না, সেটা আমি রক্ষা করতে পারিনি। এর জন্য একটা অভিযোগ। আর দ্বিতীয়টা হচ্ছে যে ভারতবর্ষে স্বাধীনতার পরে এই যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু সেটা আমি রক্ষা করতে পারিনি। দেশ বিভাগ হলো, এর একটা ক্ষত। আমি এটা চাইনি। এ সম্বন্ধে অনেক তর্ক বিতর্ক আলোচনা আছে, তার মধ্যে আমরা গান্ধীজি তার শিষ্যদের ডেকে বলেছেন মারা যাবার আগে, কয়েক মাস বেঁচে ছিলেন। 47 সালের 15ই আগস্ট উনি অনশন করেছিলেন। যাই হোক, তারপরে ডেকে বলেছিলেন যে আমরা স্বাধীন হয়েছি,
কিন্তু গ্রাম স্বরাজ আসেনি। তোমরা এখন ছড়িয়ে পড়ো গ্রাম স্বরাজ লক্ষ্যে ডিসব্যান্ড কংগ্রেস। এইখানে আমি এই অনুষ্ঠান শেষ করে মানভূমের আরম্ভ করছি। স্বাধীনতার পরে মানভূম কংগ্রেস যারা পরিচালিত করেছিলেন তারা খুব আদর্শবাদী লোক। তার মধ্যে আমাদের অনেক গুরুস্থানীয় লোক আছেন, নিবারণ চন্দ্র, প্রতুল চন্দ্র এবং অন্যান্য শহরের লোকেরা। তারা যখন দেখলেন যে জোর করে হিন্দি চাপানো আরম্ভ হয়েছেন, এর মধ্যে অনেকেই আছেন, বড় বড় নেতারা আছেন, ডিআই অফ স্কুলস, তারা সার্কুলার দিলেন যে সমস্ত স্কুলে সাইনবোর্ড হবে হিন্দিতে, রামধুন সঙ্গীত গাইতে হবে, অন্য প্রার্থনা সঙ্গীত চলবে না এবং হিন্দির মাধ্যমে পড়াতে হবে। তখন সেই স্থানীয় কংগ্রেস নেতারা সমস্ত নেতাদের কাছে দরবার করে কোনো অভিযোগের মুশকিল আসান পেলেন না, কেউ কোনো কথা দিল না। একমাত্র শ্যামা প্রসাদ সামান্য আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তিনিও তো মারা গেলেন। তখন এরা দল ছেড়ে লোক সেবক সংঘ গঠন করলেন এবং গান্ধীজির অনুসৃত নীতিতে। এবং আপনারা জানবেন যে 1953 সালে অন্ধ্রপ্রদেশে রামালু 67 দিন অনশন করে মৃত্যুবরণ করে সেপারেট আলাদা অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশের দাবি আদায় করে নিয়েছিলেন এবং তখনও আমাদের আন্দোলন চলছে। আমরা সমস্ত জায়গায় এই স্কুলে হিন্দি চাপানো, কোর্টের সমন হিন্দিতে গ্রামে পৌঁছাচ্ছে। আপনারা ভেবে দেখুন, গ্রামের লোক যদি হিন্দিতে সমন পায় তারা কি করে বুঝবে সাধারণ লোক? এইরকম নানাভাবে প্রলোভন দিয়ে দেখানো হলো, প্রলোভন যে টাকা দেওয়া হবে, জায়গির দেওয়া হবে, সমস্ত দেওয়া হবে, হিন্দিতেই করবে। এবং আরো বড় কথা, 1951 সালে সেন্সাস, ইট ওয়াজ কুকড। যারা এ সম্বন্ধে বিশেষজ্ঞ তারা জানেন 51 সালে সেন্সাস হিন্দি ভাষী সংখ্যা অন্যায়ভাবে বাড়িয়ে দিয়েছিল। এর পরে বাধ্য হয়ে আন্দোলনের পথে নামলো এবং কমিশন গঠন করতে বাধ্য হলেন। তার শীর্ষে ছিলেন ফজল আলী, স্টেট রিঅর্গানাইজেশন কমিশন, ভাষাভিত্তিক রাজ্য কমিশন। আর দুজন মেম্বার ছিলেন উদয়নাথ কুঞ্জরু এবং সর্দার PM পানিকর। কুঞ্জরু ওই দুইজনের সঙ্গে একমত হতে পারেননি, তিনি আলাদা রিপোর্ট দিয়েছিলেন। বাংলা এবং বাঙালির ওপর বঞ্চনা শুধু সেইটাই নয়, তারপরে আমাদের আত্মপ্রবঞ্চনার কথাও বলা দরকার। তারা রিপোর্ট দিলেন সমস্ত করে ধানবাদ, আজও গিয়ে দেখুন এখনো ধানবাদ চাষ, চন্দনকেয়ারি, ধলভূমের লোকেরা এখনো বাংলায় সবকিছু করছে, সমস্ত কিছু বাংলায় চলছে। তা সত্ত্বেও এরা কেটে দিল। ওই 21টা থানা সহ পুরুলিয়া আলাদা জেলা রেকমেন্ড করলেন কমিশন। সেই কমিশন আবার খণ্ডিত হল। চান্ডী, লিচাগড়, পটকদা 3টে থানা সর্দার প্যাটেল উনি স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে করলেন। আবার আরেকজন গোবিন্দ বল্লভ পন্থ 4 চন্দনকের 2টো থানা কাটলেন। ভেবে দেখুন কি চূড়ান্ত বঞ্চনা। ও 21টা থানা থেকে আবার 5টা থানা কাটা গেল, 16টা থানা গেল। তবু আমরা এটা মেনে নিলাম জোচ্চোরের বাড়ির ফলার বলে, যে শুরু হোক, এরপরে বাংলা ভাষী আন্দোলন, বাংলা ভাষার আন্দোলন চলবে।
দুঃখের কথা এতেও মিটল না। বাংলার মুখ্যমন্ত্রী, যাকে বাংলার উপকার বলা হয়, যিনি দুর্গাপুর, কল্যাণী, সল্টলেক ইত্যাদি অনেক কিছু করে গেছেন বাঙালির জন্য, কিন্তু শেষটায় উনি উল্টে গেলেন। উনি শ্রীকৃষ্ণ সিং বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে ক্ল্যান্ডেস্টাইন মানে গোপন আতাত করে ঘোষণা করলেন যে বাংলা বিহার একটা স্টেট হবে, সংযুক্ত হবে, বাংলা বিহার যুক্ত প্রদেশ হবে। তখন সমস্ত এতদিন আমরা লোকসেবক সংঘ থেকে এককভাবে লড়াই করেছিলাম, কিন্তু এখন সমস্ত দল এতে লাগবে। আমরা ঘোষণা করলাম 1000 লোক পদযাত্রা করে পুরুলিয়া থেকে কলকাতায় এসে আমরা এর প্রতিবাদ জানাবো যতক্ষণ না বিধানবাবু এরা উদ্যোগ। এবারে আমি আসল ঘটনায় আসছি যে আমাদের নীতি ছিল 1000 কর্মী আমাদের পদযাত্রায় সামিল হবে, কিন্তু 2-3 হাজার এসে গেল। তখন আমরা থানায় থানায় রিপ্রেজেন্টেটিভ জোগাড় করে তাদের ভাগ করে দিয়ে তারা 1000 এবং ওই জ্যৈষ্ঠ মাসে 20 এপ্রিল 1956 আমরা রওনা হয়েছিলাম। তখন ওই একেবারে রোদে একেবারে ঝলমলে করছে সমস্ত অনেকেই আমাদের জুতো পরতেন না কর্মীরা। তখন আমি রাতারাতি কলকাতায় এসে 200 জোড়া 58 করে তখন পাওয়া যেত 58 জোড়া টায়ারের জুতো, সেইটি চটি কিনে নিয়ে গেলাম। অনেকেই পড়তে পারে না, পা থেকে বেরিয়ে যায়, তাদের অভ্যেস করা। আমরা যখন শুরু করলাম এই আজকে আপনাদের এই গান শুনে আমার সেই সময়কার স্মৃতি আবার করে উঠল। আমরাও গান শুরু করেছিলাম আমাদের পদযাত্রার শুরুতে পাটবিড়িয়া থেকে, আমাদের বর্ডার থেকে, যে আমাদেরও নেতা বিভূতিভূষণ দাশগুপ্ত তিনি তার অরণ্য সবুজ কণ্ঠে ওই নিয়ে গাইতে শুরু করলেন। প্রথম চলা শুরু হলো বাংলার মাটি বাংলার জল, সেই স্মৃতি আমাকে তারপরে আমরা যত প্রবসয় হলাম তত দলে দলে নদী যেমন সমুদ্রের দিকে মোহনার দিকে আসে, দলে দলে চারদিকে সমস্ত দল থেকে অভ্যর্থনা চূড়ান্ত আমাদের 5টা নীতি ছিল। এই জন্য বলা দরকার যে আপনারা জানেন, যারা এই নিয়ে একটু আলোচনা করেন জানেন, তারা লোকসেবক সংঘের কাজ শুধু ওই ভাষা ভিত্তিক আন্দোলন করে পুরুলিয়াকে বাংলায় আনা। লোকসেবক সংঘ গান্ধীবাদী আমাদের 5টা নীতি ছিল। প্রথমে হচ্ছে সারা রাস্তা আমরা অহিংস নীতিতে চলব। দ্বিতীয় হচ্ছে আন্দোলন আমরা বন্ধ করব না, গুলি চলুক লাঠি চলুক, আমরা জীবন দিয়ে আসব, কিন্তু আমাদের দাবি থেকে সরব না, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পেছনে। তৃতীয় হচ্ছে কোন দল বা ব্যক্তিকে নিন্দাবাদ করব না। চতুর্থ হচ্ছে যে সমস্ত জায়গায় জায়গায় আমরা যে সমস্ত জায়গায় দিয়ে যাব, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, সমস্ত জায়গায় আমরা সভা করে করে আমাদের মতামত, আমাদের দাবি দেওয়া এর কথা লোককে জানিয়ে আসব। এই দাবিগুলো আমাদের ছিল। আর লোকসেবক সংঘ গঠনের তারা শুধু এই করেনি, তারা লোকপ্রতি বলে চাষের একটা খুব বড় কেন্দ্র করেছিল, যেখান থেকে কর্মীরা নতুন ধরনের চাষ শিখতে পারে। 50 বছর হয়ে গেছে, 70 সালে তারা লোকপ্রতি সোসাইড করে। কারণ
আমরা সত্যাগ্রহ করে যদি আটক হয়ে যায় তাহলে তো চাষবাস বার খাবে কর্মীরা। সেই জন্য একটা আলাদা করে একটা রেজিস্ট্রেশন করা হয়েছিল। আজকে আপনারা সয়াবিন তেল খাচ্ছেন, সানফ্লাওয়ার অয়েল, ক্যাপসিকাম চাষ করছেন। 70 সালে আমরা ওটা এক্সপেরিমেন্টালি আর তাল খেজুরের একেবারে অসম্ভব কনসেন্ট্রেশন বাঁকুড়া পুরুলিয়া জেলায়, কিন্তু তা নিয়ে তালগুর মহাসংঘ হলেও তারা পুরো কাজ করছে না। বহু বেকার ছেলে মেয়ে এই নিয়ে কাজ করে পায়। আমরা লোকজন এনে শুরু করেছিলাম, গাছে উঠেছে, আমি দোকানে বসেছিলাম, তালগুলো খেজুরগুলো পড়তে পেত না, এত বিক্রি কোনো নেই। কিন্তু গাছে তখন বিহারে ছিলাম, বিহার সরকার থেকে ওদের অ্যারেস্ট করে নিয়ে গেল। কারণ কি, এরা তাড়ি করছে, অথচ আমরা তাড়ি বন্ধ করবার জন্য পুষ্পরোগীদের কেউ চোখে কেউ হাত দেয় না। এখনো পর্যন্ত ডাক্তাররা ঘৃণা করে, পাশ করা ডাক্তাররা হাসপাতালে চট করে স্থান নেয় না কুষ্ঠরোগীদের, আইন হওয়া সত্ত্বেও। কিন্তু আমরা কুষ্ঠরোগীদের চোখ অপারেশন ক্যাম্প করেছিলাম দুবারে। আজকে সুশ্রুতে যিনি প্রাণ পুরুষ ছিলেন তিনি আমাদের করেছিলেন। আলো নিভে গেছিল, আমি টর্চ ধরেছিলাম, উনি চোখ অপারেশন করেছেন। এইরকম ভাবে লোকসেবক সংঘ, লোকপ্রতি সোসাইটি করে তার অন্য ধরনের কর্মকাণ্ড, গান্ধী আধারিত কাজকর্ম করেছে। আমরা যখন পায়ে হেঁটে আসি বাঁকুড়া বর্ধমান দল হিসেবে, অন্য দল করেননি। বাংলা ভাষা তো আমাদের একচেটিয়া নয়, বাংলা ভাষার দাবি এটা সকলে, বাংলা আবহাওয়ান, বাংলা এবং বাঙালি প্রত্যেকের দাবি, প্রত্যেকের কর্তব্য একে তুলে ধরা। কিন্তু তখন আমরা এককভাবে হয়েছিলাম। পরবর্তীকালে দল হিসেবে কেউ করেনি, কিন্তু বর্তমানে নেতা বিনয় চৌধুরী আমাদের সঙ্গে অনেকটা পায়ে হেঁটেছিলেন। দাশরথিতা পিএসপির এমএলএ আমাদের সঙ্গে পায়ে হেঁটেছিলেন। আমরা যখন হাওড়ায় পৌঁছলাম তখন দেখলাম যে সমস্ত দল এসে যোগ দিয়েছে এবং সব দল অকুণ্ঠ সমর্থন করেছে তখন। আচ্ছা, আরেকটা কথা বলি, আমাদের দুটো দাবি ছিল, মূল দাবি ছিল বঙ্গবিহার সংযুক্তি প্রস্তাব উইথড্র করা। দ্বিতীয় দাবি ছিল যে একটা ছোট দাবি ছিল ডালহৌসি স্কোয়ারে 144 সেটাও উইথড্র করতে হবে। শ্রীরামপুরে এসে জনসভায় সৌমেন ঠাকুর বললেন যে আমাদের জয় হয়েছে, বিধানবাবু বাই ইলেকশনে হেরে গিয়ে এটা উইথড্র করে নিয়েছে। তখন তবু আমরা ডালহৌসি স্কোয়ারে যাওয়ার জন্য, ওইটা বন্ধ করার জন্য সময় বোধহয় অনেকটা নিয়ে নিয়েছি। আমি খুব সংক্ষেপে শেষ করছি যে তারপরে আমরা যখন পৌঁছলাম তখন সমর্থন চারদিকে এত পেয়েছি যে লক্ষ লোক এক কথায় বসে গেছে ডালহৌসি স্কোয়ারে এসে নেতাজি সুভাষ রোডে আমাদের বক্তব্য শুনবার জন্য। তারপরে গ্রেপ্তার যখন হলো, নারী পুরুষের যিনি অধিনায়িকা লাবণ্য প্রভাকে অ্যারেস্ট করবার সময় উনি কেঁদে ফেলেছিলেন, কারণ কর্তব্যের খাতির করছে, কিন্তু বিবেকের বিরুদ্ধে। আমরা 3টে জেলে ভাগ হয়ে আমাদের অ্যারেস্ট হলো। তারপরে জানেন তারা আমি এবারে শেষ করছি। বাংলা ভাষার লড়াই চারদিকে এখনো হচ্ছে, আমরা পরস্পরকে জানি না, কিন্তু এটা জানা দরকার। আমি এসে অনেক কিছু জানতে পারলাম, ঋদ্ধ হলাম। আবার
এর দাবি এখনো রয়েছে। আজও বিভিন্ন বাংলাভাষী অঞ্চলে তারা টুসু, যাওয়া, করম এগুলো পালন করছে, বাংলা সংস্কৃতি বজায় রাখবার জন্য প্রাণপণ চেষ্টা করছে। আমাদের কি দায়িত্ব নেই বাইরের বাঙালিদের তাদের একে তুলে ধরা, তাদের বাংলা ভাষা সংরক্ষণে, বাংলা ভাষার প্রচলনে, বাংলা ভাষার প্রচারে তাদের সমর্থন এবং মদত দেওয়া আমাদের কি দায়িত্ব নেই? আমি সকলের কাছে এই আবেদন জানিয়ে বক্তব্য শেষ করছি যে বাংলা ভাষার আন্দোলন, বাঙালির ঐক্য ছিল, আছে এবং থাকবে।